পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জনের জন্য গঠিত সমন্বয় কমিটি বাতিল করা হয়েছে। পাঠ্যপুস্তক পরিমার্জন এবং সংশোধন একদম সময়ের দাবি। এটি করা হয়েছিল এবং কিছু গোষ্ঠীর দাবির প্রেক্ষিতে 2 জন বা 3 জনের বিরুদ্ধে মিছিল করলাম বা বর্ণনা দিলাম বা সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিলাম, আর ওটা বাতিল হয়ে গেল। তাহলে এখন তো অক্টোবর মাস শুরু হয়ে গেছে, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারিতে নতুন বই দিতে হবে বাচ্চাদেরকে। তাহলে আমরা যদি কারো হুমকিতে হঠাৎ করেই একটা কমিটি করলাম আবার বাতিল করে দিই, তাহলে আমাদের কাজটা কখন করব? আচ্ছা, আমি একটা কথা বলি। এই যে আপনার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, তাদের সামনে তো জঞ্জাল অনেক বড়, তাই না? জি। আপনি সব জঞ্জাল, মানে একটা সাদা কাগজ রাস্তার উপরে পড়ে আছে, এটাও আপনি পরিষ্কার করার যে দায়িত্ব নেন, তাহলে পরে যে গোবাগাড়ের থেকে যে গন্ধ আসতেছে, ছুটে আসতেছে জঞ্জাল, সেটাও করবেন। আপনাকে এখানে চুজি হতে হবে। আপনি ছোট বড় সব কিছুতে হাত দিবেন। ক্ষমা করবেন মাননীয় সরকার, আপনার হাতে এত সময় নাই যে আপনি ছোট বড় সব কিছুতে হাত দিতে হবে। আপনি এসেনশিয়াল যেগুলা খুবই প্রয়োজনীয় সেগুলা করুন। সেটা প্রয়োজনের মধ্যে প্রথমে কি আসবে? আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি, যে পুলিশ বাহিনীকে দিয়ে চালাবেন, যে ম্যাজিস্ট্রেসিকে দিয়ে চালাবেন, তারা ঠিকমতো কাজ করছে কিনা, সেখানে কোনো সংস্কার দরকার আছে না কিনা, সেগুলোতে হাত দিন সেই ইয়েতে। এবং তারও আগে এক অর্থের তারও আগে আপনার সামনে হচ্ছে গিয়ে একটা জাতীয় নির্বাচন, যে নির্বাচন এই দেশের মানুষের প্রাণের আকাঙ্ক্ষা। গত 10-15 বছর যাবৎ তারা নির্বাচন কাহাকে বলে, কত প্রকার কি কি তারা অনেক দেখেছে, কিন্তু সে ভোটটা দিতে পারে নাই। এবং সারা পৃথিবী জুড়ে নাম হয়ে গেছে, আমাদের সুনাম হয়ে গেছে যে এরা দিনের বেলা থেকে রাত্রেবেলার কাজকর্মে খুব বেশি ওস্তাদ। তো রাত্রেবেলা কি এরা কি চোর না ডাকাত যে রাত্রেবেলা করতে পারে? তো সেইখান থেকে উত্তরণ কীভাবে, সেইখানে কি কি সংস্কারের দরকার ভালো নির্বাচনের জন্যে, একটা ভালো নির্বাচন কমিশনের জন্যে, সেটা দেখুন। বা আইন শৃঙ্খলার কথা বললাম। আর আশু কর্তব্য যেটা, বিলিভ ইউ মি, গত 1.5 মাস 2 মাস আপনারা বোধহয় আমার সঙ্গে একমত হবেন, দ্রব্যমূল্যের ব্যাপারে যে আমাদের যে প্রত্যাশা ছিল সেটা কিন্তু মোটেই পূরণ হয় না। আপনার যখন এরা ক্ষমতায় আসলেন তখন ডিমের ডজন, একটা উদাহরণ দিচ্ছি, একটা মুরগির ডিমের ডজন ছিল 140-45 টাকা, সেটা এখন 170 টাকায় গিয়ে ঠিক 80 হয়ে গেছে। 180। হায় হায়। তো ইয়েতে বলা উচিত না, আমি আমার বাসায় আইন করে দিয়েছি, এটা যতক্ষণ পর্যন্ত না কমবে ততক্ষণ পর্যন্ত ডাক্তার যাই বলুক আমি আর অন্তত খাচ্ছি না। তার আমি খাচ্ছি না, আমাকে আল্লাহ তাআলা বহুত সুখে রাখছে, অনেক মানে সামর্থ্য দিয়েছে। আমার যদি এই প্রতিক্রিয়া হয় তাহলে দেশের শতকরা 80-90 জন 95 জন লোক, তাদের কি অবস্থা? এই জন্যে প্লিজ, ফর গডস সেক, আমি মাননীয় সরকারকে আমি অনুরোধ করব, আপনারা দ্রব্যমূল্যের ব্যাপারটাকে গুরুত্ব সহকারে ধরুন। এবং খালি সিন্ডিকেট বললে হবে না, এই সিন্ডিকেটের কথা আমরা বহু শুনেছি। আর আমরা আরেকটা কথা শিখেছি কি, প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। জিরো টলারেন্স, দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স। এগুলা এত বছর চাকরি করলাম, নামও শুনি নেই। জিরো টলারেন্স কাহাকে বলে? জিরো টলারেন্স বলতে কি বোঝায় বুঝি না। এখানে মুখে মুখে বড় বড় বলি খুব শুনেছি, আমাদের গ্রামের লোকেরাও জিরো টলারেন্স আজকাল শিখে ফেলাইছে। তো এগুলার আমাদের কোনো দরকার নেই। জিরো টলারেন্স কাজ করে দেখান, সিন্ডিকেট ভাঙুন, 2-1টা ধরে। এই যে এই সিন্ডিকেটটা বন্ধ করেছি, যার জন্য কালকে পেঁয়াজের দাম ধারাম করে নেমে গেছে, ওটার দাম ধারাম করে নেমে গেছে, সেটা 2-1টা দেখান। এগুলোই হচ্ছে কি এখন আশু কর্তব্য। আপনার স্বল্পকালীন মেয়াদ, আল্লাহ তাআলা আপনার হায়াত যে কদিন রেখেছে মাননীয় সরকার, আপনি ততদিন থাকবেন। সেটা আপনার 1 বছর, 2 বছর, 3 বছর, আল্লাহ চাহে তো আপনার 4-5 বছর, তাও হতে পারে, জানি না। কিন্তু জনগণ মনে করে আপনি অতি দ্রুত নির্বাচিত লোকের কাছে ক্ষমতা হস্তান্তর করে আপনি যাবেন। কারণ আপনারা তো এক অর্থে সাধারণ মানুষের কাছে আপনারা তো অপরিচিত,
তাই নয় কি? আপনারা অত্যন্ত যোগ্য, দক্ষ, বিদ্বান এবং সৎ, সবচেয়ে বড় কথা সততা আপনারা। আমার মনে হয় এই যে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, মোহাম্মদ ইউনূস সাহেবের কথাই বলছি, উনি সারা পৃথিবীব্যাপী বিখ্যাত। তিনি তার পাণ্ডিত্যের জন্যে, তার যোগ্যতা, মর্যাদা, তার দক্ষতার জন্যে এবং সর্বোপরি মানব কল্যাণে তিনি যে কাজ করেছেন, যার জন্য তাকে শান্তিতে নোবেল পুরস্কার দিয়ে পরিচিত, ঠিক আছে। কিন্তু আমার গ্রামের লোক, আমার সাধারণ মানুষ কজন জানে বলেন? আমার কোটি রিক্সাওয়ালা তার নোবেল পুরস্কারের খবর রাখে, বা কোটি আপনার সাধারণ রাস্তার লোকে বুঝে। অতএব সাধারণ লোকের এখন যেটা দুশ্চিন্তা, যেটা যে আজকে তো কোনো রকম করে ছেলে পুলের বাচ্চা কাচ্চারে পানি খাওয়াইয়া আর একটা আলু সিদ্ধ খাওয়াইয়া ঘুম পাড়াই দিচ্ছি, কালকে সকালবেলা যখন মা করে কান্নাকাটি করবে আর বলে ভাত দাও, এই করবে, তো দিস ইজ প্রায়োরিটি নাম্বার 1। আর এট দি সেম টাইম প্রায়োরিটি নাম্বার আরেকটা হচ্ছে 1 না হলে পরে 1-এর কাছাকাছি, সেটা হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি। আইনশৃঙ্খলা পরিস্থিতিটা খুবই খারাপ হয়ে গেছিল ওই হেলিকপ্টার যুগে পলায়নের পর, যে আর কি। উনি তো স্মার্টনেস কাহাকে বলে দেখাই দিয়ে গেলেন, তাই না তালুকদার সাহেব? স্মার্ট কাহাকে বলে হেলিকপ্টারে করে পালায় গিয়া বুড়া আঙ্গুল, সমস্ত 17 কোটিকে বুড়া আঙ্গুল দেখাইয়া পালায় গেলেন, এটাই হলো ওনার স্মার্ট। গত কয়েক বছর যাবত যে খালি স্মার্ট বাংলাদেশ বলছে। স্মার্ট বাংলাদেশ করা হবে 2041 সালের মধ্যে, না এরকম কথা বলেছিলেন না, কিন্তু মুখের জবান তো ছিল ভাই সবসময় স্মার্টের কথা। ডিজিটাল বাংলাদেশ শেষ করে তারা স্মার্ট বাংলাদেশের দিকে যাচ্ছিলেন। স্মার্ট বাংলাদেশ আর স্মার্ট অমুক তমুক এগুলো তো আমরা জীবনেও শুনি নাই, এটা ওনার কাছ থেকে শিখলাম। স্মার্ট কাহাকে বলে, কত প্রকার, কী কী। সর্বশেষ তিনি নিজে উদাহরণ দিয়ে দেখাই দিলেন, ইহাই স্মার্ট। তোমরা এখানে থাকো, মরো আর পচো, যাই খুশি হোক, আমি চলিলাম বৃন্দাবন। ওখানে বৃন্দাবনে বসে আছে বাঁশি বাজানেওয়ালা মুরলী বাঁশি হাতে নিয়ে বসে আছে। এই মুরলী বাঁশির আওয়াজ শোনার পরে তো আমি আর ঘরে টিকে থাকতে পারি না।